আসসালামু আলাইকুম। কথা না হিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। গতকাল অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এ সফরে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। নির্বাচন নিয়ে সমঝোতা হয়ে যাওয়ায় সংস্কার সহ অন্যান্য ইস্যুতেও অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কমে আসবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ তারা। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি চায় বিএনপিও, তবে সে বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। ইমরুল হাসানের রিপোর্ট। ঢাকার রাজনীতির আকাশের কালো মেঘ কাটে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। নির্বাচনের সময়সীমা নিয়ে টানাপোড়েনের ইতি ঘটে দুই পক্ষের ছাড়ে। যার যার অবস্থান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঐক্যমত্যে পৌঁছায় তারা। বৈঠককে সফল উল্লেখ করে বিএনপি বলছে, ঐতিহাসিক এই সাক্ষাৎ পুরো জাতির জন্য স্বস্তি বয়ে এনেছে। সবার মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস। সবাই কিন্তু আনন্দিত, সবাই রিলিফড, সবাই রিল্যাক্সড। এটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যতের উপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় বলেছি যে একটি শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। স্বস্তিটা কি নিয়ে সংঘাত এড়ানো গেল? আপাতত আমরা তো তাই মনে করছি। একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, দেশে নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে তাদের যাকে খুশি তাকে ভোট দেবে। এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে, যে এই যে অনিশ্চিত ইলেকশন নিয়ে কবে হবে আমরা চলে যাচ্ছি। বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে এবং অনেক কিছুই সমস্যায় এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। যৌথ ঘোষণায় ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির যে কথা বলা হয়েছে, এই বিষয়ে বিএনপি বলছে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। দলের নেতারা বলছেন, বিচারে দৃশ্যমান অগ্রগতি তারাও চান, তবে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমরা সব রকমের অগ্রগতি দেখতে চাই, কিন্তু আমরা যেটা চাই না যে আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, যে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচার লিখে দিত এবং সেটা পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা পাঠ করতেন, সেই বিচার ব্যবস্থা বিএনপি দেখতে চায় না। আমি সরকারে আছি, আমি সরকার জোর করে বিচার বিভাগকে দিয়ে দ্রুত আমি সমস্ত বিচার সম্পন্ন করে তারপরে গিয়ে আমি নির্বাচন করব, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো এটাতে যেটা ইমপ্লিকেশন আসে সেটা হচ্ছে যে সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। 8 মাসে এইটা করা সম্ভব হবে না। পরিষ্কার তো বলেই আছে, ঐক্যমতের ভিত্তিতে যেগুলো হয়ে গেছে সেগুলো করতে তো তোমার 2 সপ্তাহ লাগে না, আর যেগুলো বাকি থাকবে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এইটা একটা ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। মানে এই সন্দেহ বিশ্বাসটা নাই না, আমি মনে করি না, কারণ ইট ইজ পসিবল। যেগুলো পয়েন্টে সর্বদলীয়ভাবে ঐক্যমতে পৌঁছেছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে ইলেকশনের আগে। তারা বলেন, শুধু জুলাই সনদই নয়, নির্বাচনের পরও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এগিয়ে নেবে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান যৌথ বিবৃতি দেয়ায় রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সব দলের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর বিদেশের মাটিতে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্য দিয়ে সংস্কার, বিচার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বেশ কয়েকদিনের টানাপোড়েনের অবসান ঘটে।
তবে বৈঠকটির বিষয়ে ইতিবাচক হলেও বৈঠক পরবর্তী সিদ্ধান্ত ও যৌথ বিবৃতির সমালোচনা করছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সরকার প্রধান হয়ে কোনো দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সুযোগ নেই বলে জানান এসব দলের নেতারা। একদিকে গভর্নমেন্ট, আরেকদিকে একটি দল, তাহলে বাকি দলের অস্তিত্ব তো এখানে অস্বীকার করা হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা হিসাবে নিরপেক্ষ থাকার ওনার যে শপথ, এই নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন এবং উনি নৈতিক জায়গাটাও ওনার হারিয়ে ফেলেছেন। বিদেশের মাটিতে বসে যখন নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ হয়, এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা খারাপ উদাহরণ তৈরি করে। নির্বাচনের দিন তারিখ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্ধারণ করার সুযোগ নেই বলেও জানান জামায়াতে ইসলামী ও এনসিপির এই দুই নেতা। এক দলের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে মত তাদের। আগামী নির্বাচন যদি ফেয়ার ফ্রি হয়, এই জন্য যে সমতল ভূমি তৈরি করা দরকার, এটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কঠিন স্টেপ নিতে হবে। যেমন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, সচিবালয়, ডিসি, এসপি, টিওনো, ইউনো, ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং প্রধান নির্বাচন কমিশন অফিস, এই সব জায়গাতেই একটি সমতা ফিরিয়ে আনতে হবে ওনার। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে চলেছে, যে কাঠামোটা চলেছে, সেই কাঠামোগুলো পুনর্গঠন করে সংস্কারকে সম্পন্ন করে নতুন একটি গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে একটা কাঠামো রাষ্ট্রকে উপহার দিয়ে এই সরকার নির্বাচন আয়োজনের দিকে যাবে। জুলাই আগস্ট গণহত্যা দৃষ্টান্তমূলক বিচার, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছে এসব রাজনৈতিক দল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের ফলে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার বিরোধ কমবে, তবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অন্য দলগুলোর সাথে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজন এখন নির্বাচন ইস্যুতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য। একই সঙ্গে তারা বলছেন, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে তা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতার উপর। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার লন্ডন বৈঠকের আলোচ্য বিষয় সহ নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। অনেকেই ওই বৈঠককে ইতিবাচক এবং ফলপ্রসূ মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব এবং ভুল বোঝাবুঝি নিরসনের ক্ষেত্রে ওই বৈঠক হতে পারে কার্যকর। আমাদের সীমান্তের ওপারের যে দেশ, সেই দেশ থেকে একটা চেষ্টা চালানো হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেন ব্যর্থ হয়। নানা ধরনের উস্কানি, নানা ধরনের কুপরামর্শ দেওয়া হয়েছে গোপনে বা বিভিন্নভাবে। এখন যেটা ঘটলো সেটা হচ্ছে, আপাতত আমরা এই বিপজ্জনক অবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। নিশ্চয়ই বরফ তো একটা গলেছে, মুখোমুখি দাঁড়িয়ে গেছিল, আন্দোলনের থ্রেড দিচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে হয়তো বিএনপি এবং প্রফেসর ইউনূসও আপনার সেটা সম্মান রেখে উনিও সরে এসছেন, কিন্তু ভুল বোঝাবুঝি অন্য দলগুলির সঙ্গে হয়ে যেতে পারে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলা হলেও বিচার এবং সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, গতি বাড়াতে হবে এসব কাজে। সেই সাথে তাদের পরামর্শ, এখন অন্য দলগুলোকে সাথে নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। শুরু করা যাক যেখানে সহমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো দিয়ে, এবং বাকিগুলো যেগুলো কঠিন একটু বা যেগুলো নিয়ে বিতর্ক আছে, মতপার্থক্য একটু বেশি তীব্র, সেগুলো ধীরে সুস্থে সেগুলোর দিকে এগোনোটাই বোধহয় সঙ্গত হবে। সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কনভেনশন রাখতে পারেন, ডেকে উনি বলতে পারেন যে এই যে আমার রিপোর্ট, আমি যেগুলি কমিশন করেছিলাম আর তারা এই রিপোর্ট দিয়েছে, আমি এই রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আলাপ আলোচনা করে তোমাদের ঐক্যমতের ভিত্তিতে তোমরা রিপোর্টগুলি জমা দাও। এবং আমরা আশা করব যে একটা মিটিংয়ে এটা শেষ হবে না, আরও আলোচনা হবে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরও এটাতে যোগ দেবেন এবং আশা করা যায় যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে।
দেড় ঘন্টার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তরিকতা এবং বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় আলোচনার সফলতা। উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতির ওপর। আগামী দিনই বলে দেবে। আমার মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিদিন বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিদেশি নাগরিক বলে বাংলাদেশে পুশিন করে ভারত বাংলাদেশের সাথে ঝামেলা করতে চাচ্ছে। বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে ভারত যদি পুশিন অব্যাহত রাখে, এর দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেন রিজভী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম। উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম স্বপন। জাফলং সহ সিলেটের 5 পাথর কোয়ারি ইজারা দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টারা জানিয়েছেন, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে পাথর কোয়ারি খুলে দেবার দাবিতে বিক্ষোভ করে স্থানীয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না, 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। আইন মন্ত্রণালয় দ্রুত স্বল্প খরচে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি একথা জানিয়েছেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় 3টি লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন আসিফ নজরুল। প্রতি বছর দেশের বিভিন্ন আদালতে 5 লাখের বেশি মামলা হয় এবং 34,000 মামলা পরিপূর্ণভাবে নিষ্পত্তি হয় বলেও জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের আইনগত নানা জটিলতা থেকে দ্রুত সমাধান দিতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায়, তবে 1 লাখ থেকে 2 লাখ মামলা অতিরিক্ত নিষ্পত্তি করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিউর কোডের পরিবর্তন করেছি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারব। 18 দিন বন্ধ থাকার পর রাজধানীর আগারগাঁয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে সীমিত আকারে কার্যক্রম চালু হয়েছিল। সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন কাজে। পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদেরও দেখা গেছে। এদিকে হাসপাতালের গেটের বাইরে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব। গত 28 মে জুলাইয়ের লড়াইয়ে আহতদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের কার্যক্রম। এ ছিল এনটিভির রাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।